নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। এখন জানেন তো একটা গানই গাইতে ইচ্ছে করছে, তোমার এত ভালোবাসা কোথায় আমি রাখবো বলো না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের সবে মাত্র কদিন দায়িত্ব নিয়েছেন এবং সরকারিভাবে প্রথম নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল তার পদক্ষেপ হয়েছে এবং তারপরই একের পর এক এমন এমন সব ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, এমন এমন সিদ্ধান্ত এই সরকার নিচ্ছে যাতে ওই গানটা অটোমেটিক্যালি কিন্তু বেরিয়ে আসে। হেডলাইন দেখেই বুঝতে পারছেন ঘটনার ঘটায় পশ্চিমবঙ্গ ছেয়ে গেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, এই ঘটনা যখন ঘটছে তখন সাধারণ মধ্যবিত্ত মানুষ, সাধারণ বাঙালি, সাধারণ হিন্দু প্রত্যেকে বলছে খুশি খুশি খুশি। এইটাই তো দেখতে চেয়েছিলাম। যোগী বাবা আর হিমন্ত মামা এই দুজনের স্টাইলে সরকারটা চালান শুভেন্দু অধিকারী, এটাই মানুষের ডিম্যান্ড ছিল এবং সেই জায়গা থেকে সেই ডিম্যান্ড যে ফুলফিল হবে তার ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং আজকে সবথেকে ভালো, সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরটা হলো, তৃণমূল কংগ্রেসের চটি চাটা যে সংস্থা ছিল ক্যাংলা পক্ষ নাকি একটা নাম ছিল তাদের, যে সর্বা যে সব সময় বাঙালি অবাঙালি হিন্দু এইসব করে বাংলাকে উত্তক্ত করতে চেয়েছিল, অগ্নিগর্ভ করতে চেয়েছিল, সেই গর্গ চ্যাটার্জিকে অ্যারেস্ট করে নিল কলকাতা পুলিশের সাইবার সেল। গোটা পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার যে চেষ্টা করেছিল সেই জায়গার নিরসন ঘটাতেই এই গ্রেপ্তারি বলে শোনা যাচ্ছে। আগেই তার নামে কিন্তু অভিযোগ উঠেছিল এবং যখন নির্বাচন চলছিল তখন ইভিএম নিয়ে মানুষ খেপানোর চেষ্টা করেছিল, পুরো নির্বাচনটা ভণ্ডুল করে দিতে চেয়েছিল। এই অভিযোগ সাইবার সেলের কাছে জমা পড়ে এবং যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে তখন তার বাড়িতে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশির সময় 24 রাউন্ড কার্তুজ তার বাড়ি থেকে পাওয়া যায়। তাহলে গর্গ চ্যাটার্জি চাইছিলটা কি? গর্গ চ্যাটার্জি এই বাংলায় আগুন লাগিয়ে বাংলা এবং বাঙালিকে বিপদে ফেলার পাশাপাশি কোনো জেহাদি গোষ্ঠীর সঙ্গে কি যুক্ত ছিল? সেই জেহাদিদের এজেন্ট হিসেবে কাজ করছিল, যে কারণে তার বাড়িতে এইভাবে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। যাই হোক, তদন্ত আগে এগোবে এবং সেই জায়গা থেকে আরও তথ্য সামনে আসবে। তবে এই যে সংস্থাটার হয়ে গর্গ চ্যাটার্জি কাজ করত, যেটা তৃণমূলের পোষ্য ছিল বলে অভিযোগ উঠছে, সেই সংস্থাটার আরও বেশ কিছু মাথা রয়েছে যারাও কিন্তু এই গর্গ চ্যাটার্জির সঙ্গে এক তালে সমানভাবে পা মিলিয়ে তারা কিন্তু বাংলাকে জ্বালাতে চাইছিল, বাংলাকে উত্তপ্ত করতে চাইছিল, বাংলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইছিল। তাদেরও কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু জনমানসে উঠতে শুরু হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হয়, সরকার ক্ষমতায় আসার পরই পুলিশ প্রশাসনের সঙ্গে কালকে দীর্ঘ বৈঠক হয়েছে এবং সেখানে পুলিশ প্রশাসনকে কিন্তু ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই খবরই সামনে আসছে এবং পুলিশ ফ্রি হ্যান্ড পেলে এই বাংলার সমস্ত জেহাদি, সমস্ত চটিচাটা মাল যারা এতদিন মাতব্বরি করতো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, তারা যে সব ঠান্ডা হয়ে যাবে। এই কলকাতা পুলিশ, এই পশ্চিমবঙ্গ পুলিশ যে সত্যি স্কটল্যান্ড ইয়ার্ড হয়ে উঠবে, তার ইঙ্গিত কিন্তু আমরা প্রথম দিনেই দেখতে পেয়ে গেলাম, যেটা নিঃসন্দেহে বাংলা এবং বাঙালির জন্য অনেকটা স্বস্তির খবর। এদিকে এখানেই শুধু থেমে নেই, ক্ষমতার বদল হয়ে গেছে, মমতা ব্যানার্জি চলে গেছে, অভিষেক ব্যানার্জি আর কোথাও নেই, এই কথা পুলিশ সিস্টেমের মধ্যে থাকা তৃণমূলের দালালগুলো এখনও বুঝতে পারছে না। ওই চটিচটা পোষ্যগুলো এখনও দালালগিরি করার চেষ্টা করছে, এখনও ক্যামা স্ট্রিটের মালিক আর কালীঘাটের মালকিনকে খুশি করার চেষ্টা করছে। কিন্তু সেটা আর হইব না। এটা বদলে যাওয়া বাংলা, এটা নতুন বাংলা, এটা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গকে আমরা সবাই মিলে সোনার পশ্চিমবঙ্গ গড়ে তুলতে চাই। তাই সেখানে কোনো বেয়াদবি এবং বিশেষ করে গায়ে উর্দি পরে সেটা আর চলবো না, সেই জায়গাটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দুজন পুলিশ কর্তাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হলো। কেন সাসপেন্ড করে দেওয়া হলো? বারুইপুর পশ্চিমের যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সেই বিশ্বজিৎ পাল, আপনারা জানেন ভোটের রেজাল্ট আসার পরই কিন্তু বিভিন্ন জায়গায় অশান্তির খবর আসছিল। বিশেষ করে তোলামূলের ওই হারমাতগুলো, যেগুলো এতদিন তোলামূলের জার্সি পরে চারিদিকে অশান্তি ছড়াচ্ছিল, তারা যেই পালাবদল ঘটলো সাথে সাথে জার্সি বদল করে গেরুয়া, অতি গেরুয়া সাজার চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করে সাধারণ মানুষকে উত্তক্ত করার চেষ্টা করছে, বিজেপির ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছে। ফলে বিজেপির জয়ী হোক বা পরাজিত হোক, যেসব প্রার্থীরা রয়েছেন, যারা নেতারা রয়েছেন, তারা দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে তাদের পরামর্শে এই বিভিন্ন জায়গায় অশান্তিটা থামানোর চেষ্টা করছে। কেননা তোলামূলের অনেক মাতব্বর ঘরে ঢুকে গেছে,
ফলে এলাকায় এলাকায় শান্তি শৃঙ্খলা একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। বারুইপুর পশ্চিমও তার অন্যথা হয়নি। ফলে সেখানে বিশ্বজিৎ পাল, যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি কিন্তু এলাকায় বেরিয়ে সেই জায়গাটাকে সামাল দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু দুই চটিচাটা মাল, বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং এসআই সুকুমার রুই দাস, ওই তৃণমূলী হারমাত যারা গেরুয়া সেজে তাণ্ডব করছে তাদেরকে ঠান্ডা করার বদলে, তাদেরকে জেলে পোড়ার বদলে এই বিশ্বজিৎ পালকে রাস্তায় ধরেন এবং ঘটনা থেকে অনেক দূরে তাকে মারতে 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 পুলিশের ভ্যানে তোলে। পুলিশ এটা করতে পারে না, আইন নিজের হাতে তুলতে পারে না। গত 15 বছর তোলামূলে চপ্পল চাটতে চাটতে এরা ভুলে গিয়েছিল। ফলে এদেরকে সিধে করার দরকার আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলে গেছেন, সব কটাকে উল্টা করকে সিধা কর দেঙ্গে, সেটা এই মালগুলোকে দেখে বোঝা যায়। আর তাই এবার তাদেরকে সরাসরি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাই আবারও পুলিশদের বলছি, আপনাদের 95% ভালো, কিন্তু যে ওই 5% বদ তেঁদর এখনও বসে আছেন না, যারা এখনও ভাবছেন চটি চাটারা এখানে রাজত্ব চালাচ্ছেন না, যারা ভাবছেন যে এদিকে এসে এবার বুট চাটবেন, না চলবে না, সোজা হয়ে যান। মুখ্যমন্ত্রী বলছেন, সরকার বলছে পরিষ্কারভাবে যে আইন মোতাবেক গোটা রাজ্যটাকে আপনারা সঠিকভাবে দেখুন। আপনারা মানুষের বন্ধু, এই কথাটা ভাবতে শিখুন। যদি না করেন তাহলে এই সমর্দে এই সুকুমার রুই দাসের অবস্থা, তার থেকেও খারাপ অবস্থা আপনাদের হতে চলেছে। সেই বার্তা কিন্তু এই সরকার স্পষ্ট করে দিচ্ছে। এদিকে গতকালে রিভিউ বৈঠক হয়েছিল, সেখানে আরেকটা মারাত্মক সিদ্ধান্ত হয়েছে। অভিষেক ব্যানার্জি তো শুনছি 4 তারিখের পর ডিজে বাজানোর হুঙ্কার দেওয়া অভিষেক ব্যানার্জি বাড়ি থেকে ভয়ে বেরোচ্ছে না, মুখ চুপসে ঘরের মধ্যে বসে আছে। এবার কি অভিষেক ব্যানার্জি বাথরুম অবধি যেতে পারবেন, নাকি সেই যাওয়ার সাহসটুকু তার হারিয়ে গেল? কেননা এতদিন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ভাইপো হওয়ার জন্য একদম রাজসুখ ভোগ করে এসেছেন। তার জন্য হাজার হাজার পুলিশ ডিপ্লয় হতো, তার জন্য ওই যে ভবানীপুরের এলাকা রয়েছে হরিশ মুখার্জি স্ট্রিট, সেখান থেকে পুলিশ কর্ডন দিয়ে, ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষকে অতুষ্ট করে রাখা হতো, জ্যামার লাগানো হতো। সেই সব কিছু তো উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। এবার রিভিউ বৈঠক হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে প্রোটোকল অনুযায়ী একজন এমএলএ বা একজন এমপি বা একজন জনপ্রতিনিধির যেটুকুনি সিকিউরিটি পাওয়ার, সেইটুকুনি সিকিউরিটি দেওয়া হবে। কেননা এই সিকিউরিটি রাখতে যে টাকা খরচ হয় সেটা গভর্নমেন্টের পয়সা, আর গভর্নমেন্টের নিজস্ব পয়সা বলে কিছু হয় না, সেটা সাধারণ মানুষ, ট্যাক্স পেয়ারদের পয়সা। সুতরাং সেই পয়সা নয়ছয় করার জায়গা কিছু নেই। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন যে ওই শুধুমাত্র ক্ষমতার দম্ভ দেখানোর জন্য, আমরা কত বড় বাপের ব্যাটা, আমরা কত বড় মস্তানি করতে পারি, এইসব দেখানোর জন্য আর ওই এক্সট্রা পুলিশ কিছু মিলবে না। Z+ সিকিউরিটি তিনি পেতেন, সেটা পর্যালোচনা করে দেখা গেছে যে সেটার কোনো দরকার নেই, সেইভাবে কোনো লাইফ থ্রেট নেই। ফলে একজন সাধারণ পাতি এমপি হিসেবে যেটুকুনি তার প্রাপ্য সেইটুকুনি তিনি পাবেন। আর এটাতেও বাংলার মানুষ কিন্তু যথেষ্ট খুশি হচ্ছে। এবার একদিকে যখন রাজ্য সরকার এইসব কাণ্ড কারখানা করছে, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাও কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই। এতদিন মমতা ব্যানার্জিরা নিজের দলের চোর, চিটিংবাজ, ফেরেববাজগুলোকে বাঁচানোর জন্য পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন সব কিছুকে ব্যবহার করে কেন্দ্রীয় সংস্থাকে ভালো করে তদন্ত করতে দিত না, উল্টে পুলিশ দিয়ে তাদের এগেনস্টে কেস করাতো। ওই কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভির মতো কিছু পোষা আইনজীবী ছিল, যাদের আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে কোটি কোটি টাকা ফিস দিয়ে এই চোর, চিটিংবাজ, ফেরেববাজগুলোকে বাঁচানোর চেষ্টা করতো। কিন্তু সরকার বদলে গেছে, ফলে মনোভাবও বদলে গেছে। কোনো চোর, চিটিংবাজ, ফেরেববাজের কোনো রেহাই নেই, তিনি যে রাজনৈতিক দলেরই হন না কেন। সেই বার্তা স্পষ্ট হয়ে গেছে। আর সেই বার্তা স্পষ্ট হয়ে যেতেই সুজিত বসু, দমকল মন্ত্রী প্রাক্তন, তাকে ডেকে পাঠানো হয়েছিল জেরার জন্য। কেননা কোটি কোটি টাকার ঘাপলা করেছে, কোটি কোটি টাকার ডাকাতি করেছে এই সুজিত বসু, এই অভিযোগ ছিল। এর আগে রাজনৈতিক ব্যস্ততা, মন্ত্রিত্বের ব্যস্ততা ইত্যাদি প্রভৃতি দেখিয়ে, শরীর খারাপ দেখিয়ে এগুলো বারবার সরিয়ে রেখেছে। কিন্তু এবার আর হলো না। ফাইনালি গেলেন, 10.5 ঘন্টা জেরা হলো এবং জেরার শেষে, দিনের শেষে সুজিত বসুকে গ্রেপ্তার করে নিল ইডি। এবং শুধু গ্রেপ্তার করা নয়, তাকে এখন হেফাজতে রাখা হবে। করোনার সময় যেখানে মানুষ খেতে পাচ্ছিল না, এই চোর, চিটিংবাজ, ফেরেববাজের দল তৃণমূল বারবার বলেছিল না তারা নাকি মানুষের পাশে ছিল, মানুষের সেবা করেছিল। কীরকম সেবা করেছিল এই সুজিত বসুর কেস স্টাডি ভালো করে করলেই সেটা পাওয়া যাচ্ছে। সেই সময় মানুষ যখন খেতে পাচ্ছে না, সুজিত বসুর যেসব রেস্তোরাঁ ছিল, মন্ত্রিত্ব দেখিয়ে একজন রোল বিক্রেতা থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য তৈরি করা সুজিত বসুর সেই সব যে রেস্তোরাঁ, সেখানে কোটি কোটি টাকা প্রত্যেক দিন জমা পড়েছে কোভিডের সময়। কীরকম চোর, চিটিংবাজ, ফেরেববাজেরা, বুঝতে পারছেন? এদেরকে নিয়ে মমতা ব্যানার্জি কীরকম চোর, চিটিংবাজি, ফেরেববাজির সাম্রাজ্য চালাচ্ছিল, বুঝতে পারছেন? সরকার যেতেই আপনারা দুহাত ভরে নতুন সরকারকে নিয়ে আসতেই সেই সমস্ত কিছু সামনে আসছে।
কিন্তু সুজিত বসুর গ্রেপ্তারি হতেই প্রশ্ন হচ্ছে এরপর কে সে তো ইডি সিবিআই বলতে পারবে, তদন্তকারী সংস্থারা বলতে পারবে, কিন্তু যে ইঙ্গিত উঠে আসছে সেটা মোটেই সুখকর নয়। সুজিত বসুর গ্রেপ্তারির পরে একাধিক তৃণমূলের যারা হেভিওয়েট নেত্রী তারা অসুস্থ হয়ে পড়ছেন। কেন এই অসুস্থতা জানি না, কাকতালীয় ব্যাপার, কিন্তু আমরা অতীতে দেখেছি যখনই ইডি সিবিআইয়ের ডাক আসে, যখনই গ্রেপ্তারির সম্ভাবনা প্রবল হয়ে যায়, তখন তৃণমূলের এইসব দাপুটে দাবাং নেতারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং আরজিকর বা পিজি এইসব জায়গায় তাদের জন্য একদম 5 স্টার ফেসিলিটির বেড বানিয়ে দেওয়া হয়। এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ড সেটা তো শুধুমাত্র এই তোলামূলের মালগুলোকে আশ্রয় দেওয়ার জন্য, যখনই গ্রেপ্তারির ভয় হয় বা গ্রেপ্তার হয়ে যায় সেটার জন্যই যেন বানানো হয়েছিল। মমতা ব্যানার্জি এই সিস্টেম চালু করে দিয়েছিল। তো এবারও দেখছি হঠাৎ করে মদন মিত্র কামারহাটির বিধায়ক তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি হসপিটালে ভর্তি হয়ে আছেন। তিনি যদি সত্যিই অসুস্থ হয়ে থাকেন দ্রুত তার সুস্থতা কামনা করি, কিন্তু ইঙ্গিতটা যে ভয়াবহ। কেননা বারবার অতীতে আমরা দেখেছি যখনই ইডি সিবিআই তৎপর হয়েছে, যখনই এরা বুঝতে পেরেছে গ্রেপ্তারি এড়ানো যাবে না, তখনই অসুস্থতা শুরু হয়ে গেছে। তো মদন মিত্রর কী অসুস্থতা কিছু বোঝা যাচ্ছে না, অথচ বুকে তৃণমূলের লোগো দেওয়া, শাড়ি চাপা দেওয়া, শাল দেওয়া, ধুতি পরা সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। অর্থাৎ কোথাও গিয়ে কি ইঙ্গিত দিচ্ছেন যে বাবু আমি তো খুব অসুস্থ, আমি বাইরে বেরোবো না, আমি রাজনীতি করব না, আমাকে আর জেলে পুরো না, আমাকে ডাকাডাকি করো না, সেই ইঙ্গিত কি দিতে চাইছেন? এই চর্চাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আমলে আরেক দাপুটে মন্ত্রী রথীন ঘোষ মধ্যমগ্রাম এবারও জিতেছেন, বিধায়ক হয়েছেন। এই সুজিত বসু কেসে তাকেও ইডি বারবার ডাকাডাকি করছে, আর প্রত্যেকটা জায়গা তিনি এড়িয়ে যাচ্ছেন অসুস্থতা আর অসুস্থতা বলে। কিন্তু কি অসুস্থতা আমরা এখনও জানতে পারিনি। তিনি ভোটের প্রচার করতে পারেন, সব কিছু করতে পারেন, শুধু ইডি ডাকলে তার অসুস্থতা হয়। তাহলে কি নেক্সট টার্গেট বা নেক্সট পালা, নেক্সট উইকেট কি রথীন ঘোষ? খুব ভালো করে জানেন চোর চিটিংবাজি ফেরেবাজি করেছেন, আর সেই জন্য ইডির মুখোমুখি হতে পারছেন না। হলেই সুজিত বসুর মতো গ্রেপ্তার হবে, আর একবার গ্রেপ্তার হলে জীবনের বাকি সময়টা তিহার জেলে গড়াগড়ি দিয়ে কাটাতে হবে, এরা কি বুঝে যাচ্ছে? তবে আর একটা অসুস্থতা আমাকে খুব অবাক করেছে। সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি, যদিও অসুস্থ হয়েছেন বলে তার নামটা মনে পড়েছে, তিনি আদৌ তৃণমূলে এক্সিস্ট করতেন কি না এটাই আমরা ভুলে গিয়েছিলাম, কেননা তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো সেই সুব্রত বক্সী তিনি হঠাৎ করে কালকে নাকি বাথরুমে পড়ে গেছেন, মাথায় রক্তক্ষরণ হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। দেখুন, সুব্রত বাবুকে আমি যেটুকুনি জানি দুর্নীতির সঙ্গে তার সম্পর্ক আছে, এটা যদি ভবিষ্যতে কোনোদিন প্রমাণিত হয় আমি খুব দুঃখিত হব, কারণ এই মানুষটাকে যতখানি চিনি তিনি তার সঙ্গে নেই। কিন্তু তারও এর মাঝখানে অসুস্থতা, এর মাঝখানে রথীন ঘোষ অসুস্থ, মদন মিত্র অসুস্থ, ফলে মানুষের মনে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কেননা তৃণমূল কংগ্রেস মানেই চোর, তৃণমূল কংগ্রেস মানেই ফেরেববাজ, তৃণমূল কংগ্রেস মানেই বাটপার, এটা বাংলার মানুষ বুঝে গেছে, আর তাই তোদেরকে লাথি মেরে রাজনৈতিকভাবে বিসর্জন করে দিয়েছে। তাহলে সেই জায়গা থেকে এরা ক্ষমতা থেকে যাওয়ার পরই অসুস্থ হয়ে গেল। ক্ষমতা থেকে না গেলে এরাই তো সব ডিজে বাজানোর হুঙ্কার দিয়েছিল। ফলে আগামী দিনে আরও বেশ কিছু উইকেট পড়বে সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু এই বড় বড় নেতামন্ত্রীদের বাদেও যেসব আমলাতন্ত্র, যেসব চটি চাটা মাল এতদিন করে কমে খাচ্ছিল, তারাও বুঝতে পারছে যে তাদের সেই দিন শেষ হয়ে আসছে, আর চটি চেটে হবে না। কেননা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে আমলাতন্ত্রকে, পুলিশ সমাজকে, সকলকে জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ওই ভাবনা নিয়ে, ওই লেখা নিয়ে আপনাদের চলতে হবে না, আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজটা করুন। ফ্রি হ্যান্ড দেওয়া রইল, কিন্তু তার মানে সেটা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, অন্যায় দুর্নীতি করার জন্য নয়, কড়া নজরদারি থাকবে। আর সেটা বুঝে যাওয়ার পরই এই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যারা করে কমে খাচ্ছিল তারা কি পরিষ্কারভাবে বুঝে গেল যে দিন শেষ হয়ে গেছে, আর এইসব চলবে না, আর এইসব ফেরেববাজি চলবে না। কেননা আমি দেখলাম এই চটি চাটাদের ইস্তফার হিড়িক পড়ে গেছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দুজনই একসঙ্গে ইস্তফা দিয়ে দিয়েছেন। বড় বড় বাতেলা ঝাড়তেন এতদিন, কাজের কাজ কিচ্ছু করতে পারতেন না, আর সেই জায়গা থেকে গদি আঁকড়ে পড়ে থাকতেন। মমতা ব্যানার্জির অনুগ্রহে, মমতা ব্যানার্জির চটি চেটে এদের দিন চলতো। এবার বুঝে গেছেন বলে কি এরা পলায়ন করছেন? কেননা একটা পশ্চিমবঙ্গ সরকার একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, চটি চাটাদের প্রশাসনে আর কোনো জায়গা থাকবে না, মানে কেটে পড়ো। পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন যে এক্সটেনশনে যারা চাকরিতে আছে, অর্থাৎ ওই মমতা ব্যানার্জি বলেছিল না 2021-এ যে আমাকে আরেকবার জেতান, ডবল চাকরি দেবো, ডবল বেতন পাবেন, সেটা কাদের জন্য? এই চটি চাটা মালগুলোর জন্য, যারা মানুষকে ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে, মানুষকে অসহায় করে রেখে ভোটটা লুটে তৃণমূলকে জিততে সাহায্য
সাহায্য করবে, আর উল্টো দিকে তৃণমূলের যে দুর্নীতির ভাণ্ডার আছে সেটা ভরতে যেতে পারে সেইটাই সাহায্য করবে। তো সেই সব মালেদের আর কোনো রকম কোনো জায়গা নেই সরকার তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করছে। পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে 60 বছরের ঊর্ধ্বে বা যারা রিটায়ার করে গেছেন তারা এখনও যারা বিভিন্ন জায়গায় গদি আঁকড়ে বসে আছে এবার কেটে পড়ুন। সমস্ত ডিএম থেকে আরম্ভ করে আমলা সচিব সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এদের তালিকা তৈরি করুন, এরা নিজে থেকে চলে গেলে ভালো, নাহলে সরকার এদেরকে তাড়াবে। ফলে বিভিন্ন বোর্ড সংস্থা, পাবলিক সেক্টর ইউনিটের তাদের সদস্য, তাদের ডিরেক্টর, তাদের চেয়ারপারসন, তাদের নাকি ইস্তফার হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। ওই যে বলেছিলাম না, সোনার পশ্চিমবঙ্গ গড়তে গেলে আগে সিস্টেমটাকে ক্লিন করতে হবে, এবং সেই সিস্টেম ক্লিনিং কিন্তু শুরু হয়ে গেছে। ঘরে বাইরে যারা এতদিন চটি চেটে করে কমে মেরে খাচ্ছিলেন এবং বাংলাটাকে অন্ধকারে পাঠিয়ে দিচ্ছিলেন, বাংলার মাথায় 8 লক্ষ কোটি টাকার দেনার বোঝা মমতা ব্যানার্জি চাপিয়ে দিয়েছে, আর সেই টাকা পকেটে পুরে নিজেদের পকেটের উন্নয়ন যারা করেছে তাদের দিন শেষ, জেলে তাদের বাকি জীবনটা কাটাতেই হবে, এবং সেই কাজ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ, সোনার পশ্চিমবঙ্গ তৈরি করা হবে, এবং সেখানে এই গর্গ চ্যাটার্জিদের মতো কোনো জেহাদি তৃণমূলকে জেতানোর জন্য মানুষকে ভুল বুঝিয়ে এখানে অগ্নিগর্ভ পরিস্থিতি আর তৈরি করতে পারবে না। সেখানে সুজিত বসুর মতো চোর, চিটিংবাজ, ফেরেববাজ একটা রোল বিক্রেতা থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য বানানো তৃণমূলের মন্ত্রী হয়ে এই রাজ্যটাকে আর দাপিয়ে বেড়াতে পারবে না। এই রাজ্যে এবার থেকে কথা বলবেন, শেষ কথা বলবেন সাধারণ মানুষ, এবং সেই সুযোগটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মাননীয় পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তৈরি করে দিচ্ছে, এবং প্রথম দিনই সেই ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন সরকারের এই সাফাই অভিযান ঘিরে চটি চাটাদের দিন এইভাবে শেষ করা নিয়ে, এবং সবথেকে বড় কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হোক বা কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, তাদের এই সাফাই অভিযান নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।